যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও পুতিনের ১.৫ ঘণ্টা ফোনালাপ, ওয়াশিংটনকে সহায়তার আশ্বাস মস্কোর, বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্রে আটক ইরানের ৬ নাবিকের মুক্তি, আটক আরও ২২ নাবিকের মুক্তির চেষ্টা তেহরান। গুগল, মেটা ও টিকটকের ওপর নতুন কর বসানোর পরিকল্পনা অস্ট্রেলিয়ার, বছরে প্রায় ২০ থেকে ২৫ কোটি ডলার আয়ের আশা। মালিতে সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ভয়ঙ্কর সংঘাত শুরু, বিদ্রোহীদের দাবি রুশ বাহিনীর প্রত্যাহার। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১.৫ ঘণ্টার ফোনালাপে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তার আশ্বাস দেয় মস্কো। এর আগে ইরানের নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে ইরানের বন্দর থেকে অবরোধ তুলবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চায় রাশিয়া। মার্কিন স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে ঘণ্টা দেড়েক কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত নিরসনে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন দুই রাষ্ট্রনেতা। ফোনালাপের পর ওভাল অফিসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে টেলিফোনে তার খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে চলা প্রক্রিয়ায় যুক্ত হতে চায় রাশিয়া। একই সঙ্গে ইউক্রেন সংঘাত সমাধানেও পুতিনকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে এর আগে ইরানি বন্দর থেকে নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন ট্রাম্প। এক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আগে কিছু নিশ্চয়তা চান তিনি। ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের অবরোধ সফল হয়েছে দাবি করে তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। তার এমন বক্তব্যের পর বিশ্ববাজারে লাফিয়ে বাড়ে তেলের দাম। এক ধাক্কায় ৫% বেশি বেড়ে অপরিশোধিত তেলের দাম ছাড়িয়ে যায় ব্যারেল প্রতি $১২০। পাশাপাশি যুক্তরাষ্ট্রেও গত ৪ বছরের মধ্যে গ্যাসোলিনের দাম পৌঁছায় সর্বোচ্চ পর্যায়ে। অন্যদিকে ট্রাম্পের এমন হুমকি উড়িয়ে দিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচারণাকে নাকচ করে তিনি বলেন, কূটনীতিকে সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই সংযম ধরে রেখেছে তেহরান। সামিউল শিহাব, RTV। ওমান উপসাগরের ইরানি জাহাজ আটককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের কন্টেইনার জাহাজ তোসকা থেকে ৬ নাবিক মুক্তি পেয়েছেন, তবে বাকি ২২ জন এখনও যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন। তেহরানের দাবি, কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই মুক্তি এসেছে। নাবিকদের নিরাপত্তার কথা ভেবে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নেয়নি ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, সতর্কবার্তা অমান্য করায় জাহাজটি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এ ঘটনার পর হরমুজ প্রণালী এলাকায় উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক তেল সরবরাহে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক জলসীমায় মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলায় ইসরায়েলের অভিযান ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি নৌযান মাঝ সমুদ্রে থামিয়ে দেয় ইসরায়েলি বাহিনী। ড্রোন, স্পিডবোট ও জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালানোর অভিযোগ আয়োজকদের। তাদের দাবি, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং 11টি জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে ইসরায়েল বলছে, নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বহরে থাকা ৪ শতাধিক বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গুগল, মেটা ও টিকটকের ওপর নতুন করে 2.25% কর বসানোর পরিকল্পনা করছে অস্ট্রেলিয়ার সরকার। সংবাদ প্রকাশের বিনিময়ে সাংবাদিকদের সঠিক পারিশ্রমিক নিশ্চিত করতে মূলত এমন প্রস্তাব এনেছে দেশটি। এই আইন অনুযায়ী সংবাদ মাধ্যমের সাথে চুক্তি করলে ট্যাক্সে ছাড় পাবে প্রযুক্তি কোম্পানিগুলো। এই কর থেকে বছরে প্রায় ২০ থেকে ২৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার আয়ের আশা করছে সরকার। অন্যদিকে মেটা ও গুগল এই প্রস্তাবের বিরোধিতা করে একে অযৌক্তিক বলে দাবি করেছে। তবে ওজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ জানিয়েছেন, গণতন্ত্র রক্ষায় সাংবাদিকতায় বিনিয়োগ অপরিহার্য এবং জাতীয় স্বার্থে অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তে অটল থাকবে।
সাম্প্রতিক সময়ে আফ্রিকার দেশ মালিতে দেশটির সামরিক বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ভয়ঙ্কর সংঘাত শুরু হয়েছে। গোষ্ঠীগুলোর দাবি, মালি থেকে রাশিয়ান বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার চায় তারা। অন্যদিকে রাশিয়া বলছে বিদ্রোহীদের প্রশিক্ষণ দিয়েছে ইউক্রেনি ও ইউরোপিয়ান ভাড়াটে সৈন্যরা। এমন অবস্থায় আফ্রিকার নিজেদের প্রভাব কতটা ধরে রাখতে পারবে রাশিয়া, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। সম্প্রতি আফ্রিকার দেশ মালিতে আল কায়দার সংশ্লিষ্ট জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন ও তুরাইক নামের দুটি বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সাদিও কামারা। তবে এই হামলা যতটা না দেশের অভ্যন্তরীণ কোন্দল, এর বাইরে আছে বিশাল এক ভূ রাজনীতির মারপ্যাচ। দীর্ঘদিন আফ্রিকাতে একক নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের। তবে আফ্রিকার মালি, নাইজার, বুর্কিনা ফাসোর মতো দেশগুলো অভ্যুত্থানের মাধ্যমে সামরিক সরকার ক্ষমতায় আসার পর খর্ব হয় ফ্রান্সের ক্ষমতা। 2021 সালে মালিতে সামরিক সরকার ক্ষমতায় আসার পর দেশটি থেকে সরতে বাধ্য হয় ফ্রান্সের বাহিনী। প্রত্যাহার করা হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীও। আর ক্ষমতার এই শূন্যতা পূরণ করে রাশিয়ার ওয়াগনার বাহিনী। তবে 2023 সালে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হয় আফ্রিকান কর্পস। অর্থাৎ এই বাহিনীর মাধ্যমে আফ্রিকা নিয়ন্ত্রণ করতে চায় রাশিয়া। তবে আফ্রিকার এই নিয়ন্ত্রণ পছন্দ না দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর। আজাদ লিবারেশন ফ্রন্ট জোটের মুখপাত্র মোহাম্মদ এল মাউদুল রমাদান জানিয়েছেন, তুরাইক বিদ্রোহী সমগ্র মালি থেকেই রুশ বাহিনীর প্রত্যাহার চায়। এদিকে রাশিয়া আঙ্গুল তুলছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের দিকে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, আক্রমণ করা যোদ্ধারা ইউক্রেন ও ইউরোপীয় ভাড়াটিয়া সৈন্য দ্বারা প্রশিক্ষিত ছিল। এমন পরিস্থিতিতে একদিকে যখন রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধে তাদের বেশিরভাগ সেনা ব্যস্ত রেখেছে, অন্যদিকে আফ্রিকাতে বাড়তি নিরাপত্তা দেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল মালিক, RTV। ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ অন্তত 7 জন নিহত হয়েছেন। বুধবার শহরের বাউরি অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রায় 8 ফুট উঁচু একটি দেওয়াল ধসে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় রয়টার্স। কর্ণাটক রাজ্যের উপমুখ্যমন্ত্রী DK শিবকুমার এক বিবৃতিতে জানান, দেওয়াল ধসে এক শিশু, 4 ফেরিওয়ালা এবং কেরালা রাজ্যের আরও 2 ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও 3 জন আহত হন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের সঙ্গে এক ফোনালাপে এমন আহ্বান জানান তিনি। অন্যদিকে ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে পুতিন। এর মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে মস্কো ও কিয়েভ। বুধবার রাশিয়ার পার্ম এলাকায় অবস্থিত একটি তেল পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার যুদ্ধের সক্ষমতা এবং রাজস্ব কমাতে দূরপাল্লার ড্রোনের ব্যবহার বাড়াচ্ছেন তারা। অন্যদিকে এই হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের উপর পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। সাজা শেষ হওয়ার আগে আগাম মুক্তি পাচ্ছেন থাইল্যান্ডের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। এক বিবৃতিতে দেশটির কারা বিভাগ জানিয়েছে, আগামী 11 মে তাকে মুক্তি দেওয়া হবে। বয়স ও সাজা ভোগের মেয়াদ বিবেচনায় তাকে আগাম মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রবেশন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকে ইলেকট্রনিক মনিটরিং ডিভাইস পরাসহ সব শর্ত মেনে চলতে হবে। গত সেপ্টেম্বর থেকে দুর্নীতির দায়ে 1 বছরের কারাদণ্ড ভোগ করছেন 76 বছর বয়সী থাকসিন। 2023 সালে স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফেরার পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। কারা বিভাগ জানিয়েছে, থাকসিনের সঙ্গে আরও 850 জনের বেশি বন্দী আগাম মুক্তি পাচ্ছেন। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।